ছাত্রছাত্রীরা, আশা করছি তোমরা ভালো আছো। তো দেখো, এর আগে যে দুটো এপিসোড করেছি, আমাদের যে রিভিশনটা চলছে, এই দুটো এপিসোড আশা করছি তোমরা ভালো করে করেছো। আজকে আমরা করব যে ঘনকাকার সিস্টেমের প্রতিটি একক কোষের কণা সংখ্যা নির্ণয়, অর্থাৎ আমরা যে একক কোষগুলো পেয়েছি সেই একক কোষে প্রত্যেকটাতে কত করে কণা আছে। আমরা দেখো, এই একক কোষের কণা সংখ্যা নির্ণয় এইগুলো আমি আমার ভিডিওতে ডিটেলসে করেছি যখন প্রথম তোমাদের পড়াই, এবং সেই ডিটেলসে তোমরা সেটা দেখবে। এখন খালি আমরা যেটুকু করব যে দেখো, সরল ঘনকাকার একক কোষে মোট কণা হচ্ছে 1। এই কথাটা তোমাদের একটু মনে রাখতে হবে। এটা কিভাবে এলো এই প্রমাণটা পড়ে না, যদি তোমরা দেখতে চাও আমার মূল ভিডিওতে দেখবে, আমি ডিসক্রিপশন বক্সে ভিডিওটা লিঙ্ক পাঠিয়ে দেবো, সেটাতে দেখবে, তাহলেই বুঝতে পারবে। তাহলে ঘনকাকার একক কোষে কণার সংখ্যা হচ্ছে 1। পৃষ্ঠকেন্দ্রিক সরল ঘনকাকার একক কোষে কণার সংখ্যা হচ্ছে 1। পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার একক কোষে কণার সংখ্যা হচ্ছে 4। আর দেহকেন্দ্রিক ঘনকাকার একক কোষ যেটা তুমি পাচ্ছ সেটার সংখ্যা হচ্ছে কণার সংখ্যা হচ্ছে 2। এটা খুব ইম্পর্টেন্ট, খুব ভালো করে কিন্তু এই জিনিসটা মনে রাখতে হবে। এখানে তোমাদের এখানে ছক করে দেওয়া আছে, সরল বা আদিম একক কোষে কণার সংখ্যা হচ্ছে 1টা, পৃষ্ঠকেন্দ্রিক একক কোষে কণার সংখ্যা হচ্ছে 4টে, দেহকেন্দ্রিকে হচ্ছে 2টো। খুব ইম্পর্টেন্ট, তোমাদের পরীক্ষায় যে এমসিকিউ আসে সেই এমসিকিউতে কিন্তু এটা খুব পড়ে। এখানে 1 4 2, এটা এই নিয়মে তোমাদের মনে রাখতে হবে। সরল পৃষ্ঠ দেহ, এটা 1 4 2 কণা আছে, এটা মনে রাখতে হবে। এখানে আমি একটা তোমাদের কোড বলেছিলাম যে মানে এই কথাটা যদি তুমি মনে রাখো যে সুপিদি, সরল সুপিদি। দেখো, সুপিদি তোমাদের একটা কারো নাম হতে পারে। তো এই হচ্ছে এখানে সরল, এখানে পি হচ্ছে পৃষ্ঠকেন্দ্রিক, আর ডি ফর দেহকেন্দ্রিক। প্রথমে এই কোডটা মনে রাখবে, এবং এটা 1 4 2 এই কণাগুলো আছে। এবার এই কণাগুলো কিভাবে হয়েছে, কেন এই কণাগুলো আমার কথা বলছি, সেটা না করলেও হবে, কিন্তু এই জায়গাটা তোমাদের মনে রাখতে হবে। এরপর দেখো, এখানে কয়েকটা অঙ্কতে আমরা চলে যাই, এটা তোমাদের দেখতে সুবিধা হবে। এটা খুব ভালো করে তোমাদের বুঝতে হবে। দেখো কি বলেছে, এখানে দেখো যে সোডিয়াম ধাতুর কেলাস দেহকেন্দ্রিক একক কোষ দ্বারা গঠিত। 9.2 গ্রাম সোডিয়ামে একক কোষের সংখ্যা নির্ণয় করো। অত্যন্ত ইম্পর্ট্যান্ট অঙ্ক, খুব ভালো করে এটা আমরা করব। দেখো এই অঙ্কটা কি করে করি, যে সোডিয়াম ধাতুর কেলাস দেহকেন্দ্রিক, তাহলে আমাদের যে একক কোষটা সেটা হচ্ছে দেহকেন্দ্রিক। সোডিয়াম ধাতুর কেলাস হচ্ছে দেহকেন্দ্রিক, এটা দেহকেন্দ্রিক আমি লিখছি। এই দেহকেন্দ্রিকে কণার সংখ্যা কত, দেহকেন্দ্রিকে কণার সংখ্যাটা তুমি জানো। দেহকেন্দ্রিকে কণার সংখ্যা আমি বললাম সুপিডি মানে 2 1 4 2। সুপিডি দেহকেন্দ্রিকে, দেহতে কণার সংখ্যা হচ্ছে 2, তাহলে দেহকেন্দ্রিকে কণার সংখ্যা হচ্ছে 2। এটা তোমরা করলে। এরপর দেখো যেটা বলছে যে 9.2 গ্রাম সোডিয়ামে একক কোষের কণার সংখ্যা নির্ণয় করতে বলেছে। এবার দেখো, সোডিয়ামের পারমাণবিক ভর হচ্ছে 23। এই 23 গ্রামে কণার সংখ্যা কত, অ্যাভোগাড্রো সংখ্যা মানে কি 6.022 × 10⁻23। এটা তোমরা মোল কনসেপ্টে করেছো। এই 23 গ্রামে কণার সংখ্যা হচ্ছে এইটা। এবার যদি আমি এটা 1 গ্রামে করি, 1 গ্রামে কণার সংখ্যা কত, 1 গ্রামে কণার সংখ্যা হচ্ছে 6.022 × 10⁻23/23। এটা হচ্ছে 1 গ্রামে কণার সংখ্যা। আর এরপরে তোমাদের কি বলেছে দেখো, 9.2 গ্রামে, তাহলে 9.2 গ্রাম সোডিয়ামে কণার সংখ্যা কত হবে, 6.022 × 10⁻23/23 × 9.2, এটা হবে এতটি। এটা হচ্ছে কণার সংখ্যা। এবার দেখো, এই এতগুলো কণা এই সোডিয়ামের কেলাসে আছে। এবার আমরা দুটো কণা দিয়ে দেহকেন্দ্রিক একক কোষটা তৈরি হয়েছে। তাহলে দুটো কণা দিয়ে একটি একক কোষ তৈরি হয়, একটা কণায় কত আর এই এতগুলো কণায় কত। তাহলে আমি করছি, দেখো যে এখানে আমি করছি যে দুটি একক কোষ দিয়ে, দুটি কণা দিয়ে একটি একক কোষ। আমি কতগুলো একক কোষ আছে সেটা তো বার করতে হবে। দুটি কণা দিয়ে একটি একক কোষ তৈরি হচ্ছে, একটি কণা দিয়ে
একের 2টি একক কোষ, এইগুলো বুঝতে না পারলে হবে না। একের 2টি একক কোষ, আর তোমার কণার সিস্টেমে কণার সংখ্যা কত আছে এইটা, তাহলে এইটাকে আমি এক্স ধরছি, এক্স। এবার তাহলে আমি লিখতে শুরু হবে, এক্সটি কণা দিয়ে কটা তৈরি হবে, 1/2 ইন্টু এক্স। এবার এই এক্সের মানটা এখানে বসাবে, এই মানটা বসাবে, এই মানটা টোটাল মানটা বসাবে, এবং দেখবে এখানে যে উত্তরটা আসছে সেটা হচ্ছে 12.044 ইন্টু 10⁻23 এই উত্তরটা কিন্তু আসছে। অর্থাৎ তোমাদের এখানে দেখো এইটাই বলেছে যে 1/2 ইন্টু ওই যে 9.2, এইটা এক্সটা। তুমি এইখানে যেরকমভাবে করছো সেখানে হয়তো বা বুঝতে পারবে না, কিন্তু আমি তোমাকে ডিটেলসে এটা ভেঙে কিন্তু বললাম। সবসময় মনে রাখবে যে যে গ্রাম পারমাণবিক ভর বা গ্রাম আণবিক ভর দেওয়া থাকবে সেটার কণার সংখ্যা হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যক, মানে 6.022 10⁻23। এরপর এরকমভাবে কিন্তু এগোতে হবে। চলো এর পরের অঙ্কটা দেখেন কি বলছে। দেখো এর পরের অঙ্কটা বলছে যে ধাতব কপারের কেলাস ঘনকাকার, ঠিক আছে, পাওয়া গেল। 6.35 গ্রাম কপারে একক কোষের সংখ্যা এত হলে কপারের কেলাস কোন ধরনের একক কোষ দ্বারা গঠিত। দেখো এখানে কপারের যেটা দিয়েছে 63.5, তাহলে 63.5-এ কণার সংখ্যা, 63.5-এ কণার সংখ্যা হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যক। এবার দেখো যে এই 6.35 গ্রামে কণার সংখ্যা কত, সেটা থেকে আমরা বার করতে হবে। দেখো আমি অঙ্কটা করছি এখানে, যে 63, তোমরা অঙ্কটা দেখবে, 63.5 এটা হচ্ছে কপারের আণবিক ভর বা পারমাণবিক ভর বলতে পারো। 63.5 গ্রামে কণার সংখ্যা হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যক। অ্যাভোগাড্রো সংখ্যক মানে 6.022 ইন্টু 10⁻23, এটা একদম নিশ্চিত। এবার তোমাদের কি বলেছে দেখো এখানে কপারের কত গ্রাম, 6.35, 6.35 গ্রামে কত হবে কণার সংখ্যা, এটা 63.5 গ্রামে এত, 1 গ্রামে হচ্ছে 6.022 ইন্টু 10⁻23 বাই 63, এটা হচ্ছে 1 গ্রামে। আর আছে তোমার 6.35 গ্রামে, 6.35 গ্রামে কণার সংখ্যা 6.022 ইন্টু 10⁻23 বাই 63 ইন্টু 6.35, এই মানটা এসে গেল। তো এইটা হচ্ছে কণার সংখ্যা, কণার সংখ্যা 6.35 গ্রামে। তোমার এবার অঙ্কটা দেখো যে 6.3 গ্রামে কপারে একক কোষের সংখ্যা কত। একক কোষের সংখ্যা হচ্ছে এইটা, তাহলে এইটা যে একক কোষের সংখ্যা, আর এইটা হচ্ছে কণার সংখ্যা। তাহলে আমি বলতে পারি যে এই যে একক কোষ, এই যে আমি যে একক কোষ দেখতে পাচ্ছি যে 1.504-এ 1.506 ইন্টু 10⁻22, এই একক কোষে কণার সংখ্যা কত, কণার সংখ্যা যেটা বেরিয়েছে এইটা। তাহলে আমি এটা করতে পারি যে 1.504 ইন্টু 10⁻22, এটাতে একক কোষে কণা কটা, কণা হচ্ছে একক কোষে কণা হচ্ছে, তুমি ধরো এই গোটাটাকে আমি এক্স ধরে নিচ্ছি, একক কোষে কণা হচ্ছে এক্স। এবার একটি একক কোষে কণার সংখ্যা কত, একটি একক কোষে কণার সংখ্যা এই এক্স বাই 1.504 ইন্টু 10⁻22। এবার তুমি এক্সের মানটা মানে এই মানটা বসাবে, এই মানটা বসালেই তোমার এখানে যে উত্তরটা আসবে নিয়ার অ্যাবাউট 4। এবার দেখো এই 4টা থেকে তুমি একক কোষের সন্ধান পাবে। আমি বলেছি সরল পৃষ্ঠ দেহ, এখানে পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার একক কোষের কণার সংখ্যা হচ্ছে 4, এবং সেটাই চেয়েছে যে এখানে দেখো যে কপারের কেলাস কোন ধরনের একক কোষ দ্বারা গঠিত। কপারের কেলাস হচ্ছে পৃষ্ঠকেন্দ্রিক একক কোষ দ্বারা গঠিত, কারণ এখানে কণার সংখ্যা বেরিয়েছে 4। যেখানে কণার সংখ্যা 4 হয় সেখানে পৃষ্ঠকেন্দ্রিক একক কোষ দ্বারা গঠিত হবে, সুতরাং এক্ষেত্রে পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার একক কোষ দ্বারা গঠিত। এই যে অঙ্কগুলো, এই অঙ্কগুলো কিন্তু তোমাকে একটু কনসেপচুয়াল অঙ্ক, এই কনসেপচুয়াল অঙ্কগুলো কিন্তু তোমাকে এরকমভাবেই ভাবতে হবে। এই অঙ্কগুলো কিন্তু পরীক্ষায় কিন্তু থাকার সম্ভাবনা সমূহ। এবার দেখো এখানে একটা বলেছে যে কোনো কেলাসাকার যৌগের একক কোষে উপস্থিত কণা সংখ্যা থেকে উক্ত যৌগের সংকেত নির্ণয়। খুব সোজা। তুমি দেখো এইখানে যেটা বলেছে, এটা দেখো 1 নম্বর অঙ্কটা দেখো
যে M+ এবং X- আয়নের সমন্বয়ে গঠিত একটি কেলাসাকার আয়নীয় যৌগের একক কোষ ঘনকাকার একক কোষের কৌণিক বিন্দুতে M+ এবং দেহকেন্দ্রে X- আয়ন অবস্থিত যৌগটির সম্ভাব্য রাসায়নিক সংকেত নির্ণয় করো। দেখো এক্ষেত্রে যেটা বলছে যে একটা আয়নীয় যৌগ যেটা হচ্ছে M+ এবং X- দিয়ে সেই আয়নীয় যৌগটা গঠিত একক কোষের কৌণিক বিন্দুগুলোতে M+, তাহলে M+ এখানে M+, তাহলে M+ যে আয়নটা এই M+ আয়নের সংখ্যা কত? M+ আয়নের সংখ্যা কৌণিক বিন্দুগুলোতে যে কণাগুলো থাকে তার অবদান হচ্ছে মানে 1/8 করে। এটা তোমরা ডিটেলসে তোমরা ভিডিওতে নিশ্চয়ই জানো। তাহলে কৌণিক বিন্দুগুলোতে M+ আয়ন আছে বলে এর মোট কণার সংখ্যা কত? কৌণিক বিন্দুতে M+ এই কণাটা আছে কতগুলো? M+টা আছে একটি। কৌণিক বিন্দুগুলোতে M+ আছে, মানে M+ কণাটা আছে একটি। আর দেহকেন্দ্রে X- কণাটা, এই X- যে কণাটা দেহকেন্দ্রে সবসময় একটি কণাই থাকে দেহকেন্দ্রে, মানে দেহকেন্দ্রে একটি। তাহলে দেখো এখানে রাসায়নিক সংকেত কী হবে? রাসায়নিক সংকেত হবে Mx, Mও একটি আর Xও একটি। রাসায়নিক সংকেত কী হবে? Mx। তো সেটাই এখানে এরকমভাবেই দিয়েছে, রাসায়নিক সংকেত Mx এরকমভাবেই দিয়েছে। তারপর দেখো এখানে বলছে যে A ও B পরমাণু সমন্বয়ে গঠিত একটি কেলাসাকার যৌগের একক কোষ ঘনকাকার একক কোষের কৌণিক বিন্দুগুলো A পরমাণু, পৃষ্ঠকেন্দ্রগুলো B পরমাণু দ্বারা অধিকৃত। এখানে দেখো কৌণিক বিন্দু যখন A কৌণিক বিন্দু, আমি অঙ্কটা আমার মতো করে করছি। দেখো কৌণিক বিন্দু যখন A, তখন এখানে কণার সংখ্যা কত? এর কণার সংখ্যা হচ্ছে একটা। কৌণিক বিন্দুগুলোতে সবসময় যে থাকে সেটা হচ্ছে একটা। আর এখানে দেখো পৃষ্ঠকেন্দ্রগুলো B পরমাণু দ্বারা গঠিত। পৃষ্ঠকেন্দ্রে কণার সংখ্যা কত? পৃষ্ঠকেন্দ্রে কণার সংখ্যা হচ্ছে, পৃষ্ঠকেন্দ্রে কিভাবে আসবে? পৃষ্ঠকেন্দ্রে যেরকমভাবে আসে, পৃষ্ঠকেন্দ্রে মানে কণার সংখ্যা হবে তোমার, যেখানে 6টা ফেজ থাকে ঘনকাকার এবং প্রত্যেকটার অবদান হাফ করে, সেই জন্য 6 × 1/2 সমান হচ্ছে 3। এরকমভাবে কিন্তু এটা হয়। এবার দেখো তাহলে এখানে A আর B এর কণার সংখ্যা কত? 1:3। তাহলে এখানে AB দ্বারা গঠিত সংকেত কী হবে? AB3 এইটা হবে। এগুলো খুব সোজা, মানে তোমাকে দেখে নিতে হবে যে কোথায় কণাটা আছে। যদি দেখো যদি তুই কৌণিক বিন্দুতে থাকে সেখানে কণার সংখ্যা হচ্ছে একটা, অবশ্যই হবে। যদি পৃষ্ঠকেন্দ্রগুলো B পরমাণু দ্বারা গঠিত, পৃষ্ঠকেন্দ্রে যদি কোনো কণা থাকে তাহলে সেই কণাগুলো কতটাতে পরিমাণে আছে? 3টে। আর দেহকেন্দ্রে যদি কোনো কণা থাকে তাহলে সেটার কটা আছে? সেটা হচ্ছে একটা। বুঝতে পারলে? এবার পৃষ্ঠকেন্দ্রে B পরমাণু দ্বারা অধিকৃত বলে এখানে 3টে করলাম। কিন্তু পৃষ্ঠকেন্দ্রিক যে ঘনকাকার একক কোষ, সেখানে টোটাল কণার সংখ্যা কিন্তু 4টে, যেটা তোমরা এখানে কিন্তু করেছো। টোটাল কণার সংখ্যা 4টে, কিন্তু এখানে খালি পৃষ্ঠকেন্দ্রের অবদানটা চেয়েছে। পৃষ্ঠকেন্দ্রের কণার সংখ্যা হচ্ছে 3, এবং এখানে 3-এর সঙ্গে তারপর এখানে যদি 1 তুমি যোগ করো, মানে কৌণিক বিন্দুগুলোর অবদানটা যোগ করলে তবে তুমি 4 পাচ্ছ। বুঝতে পারছো? এটা কিন্তু তোমাদের নিজের মতো করে করতে হবে। তো এই অঙ্কগুলো এখানে কয়েকটা আছে, এই অঙ্কগুলো এইরকম সোজা কিছু অঙ্ক তোমরা কিন্তু করবে। পরে দেখো যেটা আজ চলে যাচ্ছি, তো দেখো এইরকম কয়েকটা এখানে কয়েকটা তোমাদের আছে অঙ্ক বা পরিচ্ছদ সংক্রান্ত কিছু প্রশ্ন আছে। দেখো যেগুলো আঁকা আছে সেগুলো আমি করছি না। তো এইখানে দেখো এই অঙ্কটা একটু করবে, যে একটি কোষের পারমাণবিক ভর M। এই অঙ্ক কিন্তু খুব থাকে। মৌলটির X গ্রাম পরিমাণে কতগুলো একক কোষ থাকবে যদি একক কোষটি পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার হয়? তো দেখো এখানে বলে দিয়েছে পারমাণবিক ভর M। কী কী জিনিসটা পাচ্ছ দেখো এখানে বলেছে পারমাণবিক ভর, আমি লিখছি দেখো, যে পারমাণবিক ভরটা হচ্ছে M, এটা বলে দিয়েছে। এটা হচ্ছে পারমাণবিক ভর এটা বলে দিয়েছে। এবার দেখো X গ্রাম পরিমাণে কতগুলো একক কোষ। এবার দেখো X গ্রাম পরিমাণে একক কোষ কতগুলো, ইউনিট সেল, X গ্রাম পরিমাণে ইউনিট সেল এটা কতগুলো থাকবে এটা চেয়েছে, এবং বলেছে যে এটা হচ্ছে কি একক কোষ? পৃষ্ঠকেন্দ্রিক। এখানে তোমাকে বলেছে পৃষ্ঠকেন্দ্রিক। এবার পৃষ্ঠকেন্দ্রিকে তোমার কণার সংখ্যা কত বলেছি? সুপি আসছে, এটা হচ্ছে 4টি কণা। এইটা তোমাকে দেয়া আছে। এবার তোমাকে বলেছে যে এখানে বলেছে যে
কতগুলো একক কোষ থাকবে, এই ইউনিট সেলটা কতগুলো থাকবে সেটাকে বার করতে হবে। তো চলো দেখা যাক। তো দেখো আমাদের যে এম পারমাণবিক ভরে কণার সংখ্যা কত। এম যদি পারমাণবিক ভর হয় তাহলে সেখানে কণার সংখ্যা হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যক মানে 6.022 × 10⁻23। এই জায়গাটা তোমাকে বলে দেওয়া থাকবে না, এই জায়গাটা তোমাকে নিজেকে করে নিতে হবে যে এম পারমাণবিক ভরে কণার সংখ্যা হচ্ছে 6.02 × 10⁻23। এটা এম গ্রামে, মানে এটাকে যদি আমি গ্রামে পরিণত করি পারমাণবিক ভরটাকে, তাহলে এম গ্রামে কণার সংখ্যা হচ্ছে এইটা। এবার দেখো যদি আমি এক্স গ্রামে করি, এক্স গ্রামে কণার সংখ্যা কত হবে? এক্স গ্রামে কণার সংখ্যা 6.022 × 10⁻23 /m × x। বুঝতে পারলে? এক্স গ্রামে কণার সংখ্যা কিন্তু এইটা হবে। এরপর দেখো যেটা আমাকে বলেছে, তো এইটা কণার সংখ্যা, এটা হচ্ছে কণার সংখ্যা। এবার দেখো এখানে 4টি কণা দ্বারা একটা পৃষ্ঠকেন্দ্রিক একক কোষ গঠিত হয়। তাহলে তুমি এরকম করবে, অঙ্কগুলো খুব ভালো করে বুঝে নাও, একবার বুঝে নিলেই করতে পারবে। 4টি কণা দ্বারা একটি একক কোষ একে কত, আর এই জায়গাটাকে তুমি এক্স ধরে নাও, এই টোটাল পরিমাণটাকে তুমি এক্স ধরে নাও। তাহলে একটি কণা দ্বারা কত হবে? একটি কণা দ্বারা একক কোষ কত হবে? 1/4টি একক কোষ। আর এক্সটি কণা দ্বারা কতগুলো একক কোষ হবে? 1/4 × x। এবার এই এক্সের 1/4 × x, এবার এক্সের মানটা তুমি টোটাল এই এক্সের মানটা, টোটাল এই এক্সটাকে তুমি এখানে বসিয়ে দাও, খুব সোজা হয়ে যাবে। 6.022 × 10⁻23 × x /m। এই হচ্ছে তোমার ফরম্যাট, এই হচ্ছে অঙ্ক। কোনো কঠিন ব্যাপার নেই, একদম সোজা, খালি এইটুকু একটু মনে রাখবে। তো এইখানে এরকমভাবে কয়েকটা অঙ্ক আছে, এগুলো তোমরা দেখবে, কোনো অসুবিধা নেই। তো এখানে ভালো করে তোমরা এটা করবে। এরপর দেখো আমরা অন্য জায়গায় যে চলে যাচ্ছি। এই যে অঙ্কগুলো আমি 3টে অঙ্ক দেখালাম, এই 3টে অঙ্কের কনসেপ্টটাকে তুমি ভালো করে যদি নিতে পারো তাহলে তুমি পরীক্ষায় কিন্তু একটা কমন পাচ্ছ, এইটুকু কিন্তু আমি নিশ্চিতভাবে তোমাকে বলতে পারি, নিশ্চিতভাবে তুমি এটা কমন পাচ্ছ। এরপরে দেখো আমরা যেটা করবো সেটা হচ্ছে একক কোষের প্যাকিং দক্ষতা। একক কোষের প্যাকিং দক্ষতা বলতে কী বোঝায়? প্যাকিং দক্ষতা বলতে বোঝায় যে একক কোষের কণা বা কণাগুলি দ্বারা অধিকৃত আয়তন বা একক কোষের মোট আয়তন, এই জায়গাটা কিন্তু তোমাদের খুব ভালো করে করতে হবে। প্যাকিং দক্ষতা বলতে আমরা বোঝাই একক কোষের কণা বা কণাগুলি দ্বারা অধিকৃত আয়তন এবং একক কোষের মোট আয়তন, এটাই হচ্ছে প্যাকিং দক্ষতা। এবার দেখো আমরা যেটা করব সেটা হচ্ছে তোমরা বিভিন্ন ঘনকাকার একক কোষের প্যাকিং দক্ষতা, আমরা প্রথম সরল ঘনকাকার একক কোষের প্যাকিং দক্ষতা নিয়ে আলোচনা করব। তাহলে এখানে প্যাকিং দক্ষতা আমরা এখানে করব। প্যাকিং দক্ষতা বা প্যাকিং এফিসিয়েন্সি, এই প্যাকিং দক্ষতা এটা কি? এটা হচ্ছে একক কোষের কণাগুলো দ্বারা অধিকৃত আয়তন বাই একক কোষের মোট আয়তন। কণা দ্বারা আমি লিখছি, দেখো খুব সুন্দর করে, কণা দ্বারা অধিকৃত আয়তন বাই একক কোষের মোট আয়তন, অধিকৃত আয়তন বাই একক কোষের মোট আয়তন, এইটা হচ্ছে একক কোষের মোট আয়তন, এটা হচ্ছে প্যাকিং এফিসিয়েন্সি, মোট আয়তন। দেখো এইটা হচ্ছে প্যাকিং দক্ষতা বা প্যাকিং এফিসিয়েন্সি বলতে পারো। এবার প্যাকিং ফ্র্যাকশন, এটাকে মূলত আমরা প্যাকিং ফ্র্যাকশন বলি। তো প্যাকিং ফ্র্যাকশন হচ্ছে এই টার্মটা। প্যাকিং দক্ষতা করতে গেলে এটার সঙ্গে 100 গুণ করতে হয়, এটা হচ্ছে প্যাকিং দক্ষতা, যে কত পার্সেন্টেজে মূলত আমরা ব্যাখ্যা করি। এই পোর্শনটাকে প্যাকিং ভগ্নাংশ বা প্যাকিং ফ্র্যাকশন বলি, আর প্যাকিং দক্ষতা বলতে গেলে আমরা এটাকে 100 দিয়ে গুণ করি। এবার দেখো যেটা আমাদের করতে হবে, যে খুব ইম্পর্ট্যান্ট, এখানে তোমাদের 3 নম্বর পেয়ে যাবে, সরল ঘনকাকার একক কোষের প্যাকিং দক্ষতা। সরল ঘনকাকার একক কোষের প্যাকিং দক্ষতা, আমি একটা একক কোষ আঁকছি, দেখো এটা তোমাকে, এটা এরকমভাবে এই একক কোষ একটা আঁকছি, দেখো। তো এই যে ইউনিট সেলটা আঁকলাম, এই ইউনিট সেলটা আঁকতে পারি, এই ইউনিট সেলের প্যাকিং দক্ষতা আলোচনা করতে হবে। তো দেখো সরল কৌণিক বিন্দুগুলোতে এই কণাগুলো থাকে,
এবার দেখো এইখানে কৌণিক বিন্দুতে আমি এই কণাটা ধরেছি, মানে এই কণাটা তো আর এইটুকু নয়, এই কণাটা হচ্ছে এখান থেকে কিন্তু এত বড়, মানে এইরকম এই কণাটা কিন্তু এখান থেকে এত বড়, এরকম করে এটা কিন্তু টাচ করে আছে, এরকমভাবে আমরা এরকমভাবে ধরে থাকি। এবার দেখো এখানে বলেছে কণা দ্বারা, এটা আমি সরল একক কোষে করছি, সিম্পল সরল একক কোষের ক্ষেত্রে আমি প্যাকিং দক্ষতাটা বার করছি সরল একক কোষে। তো দেখো এখানে যেটা হচ্ছে, দেখো এইখানে তো এই জায়গাটা করেছি কণা দ্বারা অধিকৃত আয়তন। তো এখানে যে কণাগুলো, এই কণাগুলোকে আমি কিন্তু মানে একটা গোলক বলে ধরবো, এবং গোলকের আয়তন, এই কণাগুলোকে গোলক যদি হিসাবে ধরি, তাহলে গোলকের আয়তন হচ্ছে, গোলকের আয়তনের ফর্মুলা কি 4/3 পাই আর কিউ, এটা হচ্ছে গোলকের আয়তনের ফর্মুলা, তোমরা অঙ্কতে করে থাকবে। এবার দেখো এইটা হচ্ছে একটা কণা দ্বারা অধিকৃত, মানে একটা কণা দ্বারা অধিকৃত আয়তন হচ্ছে এইটা, মানে একটা কণাগুলোকে যদি গোলক হিসেবে ধরি তার আয়তন হচ্ছে 4/3 পাই আর কিউ। এবার তোমাকে এই সরল একক কোষে কণার সংখ্যা কত, সরল একক কোষে কণার সংখ্যা হচ্ছে একটা, তাহলে এটাই এর আয়তন, এটা মানে টোটাল কণা দ্বারা অধিকৃত আয়তন হচ্ছে 1 × 4/3 পাই আর কিউ। এবার নিচে দেখো একক কোষের মোট আয়তন, এবং একক কোষের যে এই যে লেন্থগুলো, এই একক কোষের যে এই যে লেন্থ, এটা যে দৈর্ঘ্য, ধরো এটা হচ্ছে প্রস্থ এবং এটা হচ্ছে উচ্চতা। একক কোষের মোট আয়তন হলে এই লেন্থটাকে যদি আমি এ ধরি, এজ লেন্থটাকে, এই এজ লেন্থটাই কিন্তু সবটাই এজ লেন্থ, মানে এই দিকটা দৈর্ঘ্যের দিকটাও এজ লেন্থ, প্রস্থের দিকটাও এজ লেন্থ, উচ্চতার দিকটাও এজ লেন্থ। তাহলে এর আয়তনটা কী হবে, আয়তনটা হবে এ কিউ, এটা হচ্ছে এজ লেন্থ এ কিউ, এরমভাবে ধরা হয়। এবার তোমাকে বার করতে হবে এই আর এর সঙ্গে এ এর রিলেশন কি, আর এর সঙ্গে এ এর রিলেশন বার করতে পারলে অঙ্ক হয়ে যাবে, প্যাকিং দক্ষতা বার হয়ে যাবে। দেখো এখানে এই যে দুটো আমি কণা এঁকেছি, এই ধরো এইখানে একটা আর এখানে একটা, আর এইটা তো একটা এজ লেন্থ, এই এজ লেন্থটাকে তো হচ্ছে এই এর মধ্যে এই কণার কতগুলো আর লুকিয়ে আছে, দেখো এইখানে একটা আর লুকিয়ে আছে, আর মানে ব্যাসার্ধ, আর এখানে একটা আর লুকিয়ে আছে। তাহলে এ সমান আমি কিন্তু এখানে পাচ্ছি এ সমান 2r, এটা আমি পাচ্ছি, এই এ সমান 2r এটা পাচ্ছি, বা আমরা বলতে পারি যে r = a/2, এই হচ্ছে পেয়ে গেলাম সম্পর্কটা। এবার তুমি এখানে তুমি এই আর এর জায়গায় a/2টা বসিয়ে দাও, আর এর জায়গায় a/2টা বসিয়ে দাও, অর্থাৎ 4/3 পাই a/2 এর হোল কিউব বাই এ কিউব, ব্যাস তোমার প্যাকিং দক্ষতা বেরিয়ে যাবে। এটা দেখো এটা কি আসছে, এটা 4/3 পাই, তোমরা নিজে নিজে করতে পারো, এ কিউ বাই এখানে 2 মানে 8 বাই এ কিউ, এ কিউ কেটে যাচ্ছে 4, এটা আসছে π/6, π/6 যদি তুমি করো তাহলে এটার মান হচ্ছে 0.52। এবার 0.52 এটা হচ্ছে প্যাকিং ফ্র্যাকশন, প্যাকিং দক্ষতা করো তাহলে এখানে 100 দিয়ে গুণ করতে হবে, গুণ করে এটার প্যাকিং দক্ষতা হবে 52%। এটা কিন্তু তোমাদের পরীক্ষা করে 52%, এই 52% প্যাকিং দক্ষতা। তাহলে ফাঁকা স্থান বা ভয়েড কত থাকবে, ফাঁকা স্থান বা ভয়েড, এই ফাঁকা স্থানের পরিমাণটা হচ্ছে 100 - 52%, অর্থাৎ 48%। এগুলো কিন্তু এমসিকিউতে তোমার কিন্তু পড়ে, খুব ভালো করে এটা কিন্তু করতে হবে। তো তোমার যেটা কাজ হবে এখানে এই আর এর সঙ্গে এর সম্পর্কটা বার করা। এখন আর মানে এখানে ব্যাসার্ধ, এই ব্যাসার্ধ, এই যে গোলক, এই প্রত্যেকটা কণাকে তো গোলক হিসেবে ধরছি, এই যে ব্যাসার্ধর সঙ্গে যে এজ লেন্থের সম্পর্কটা, দেখো এখানে এজ লেন্থ হচ্ছে, যদি মানে প্রান্ত দৈর্ঘ্য বা কিনারা দৈর্ঘ্যটা যদি এ হয়, এই এর মধ্যে কটা আর লুকিয়ে আছে, এখানে একটা আর, এখানে দুটো আর, তাহলে a = 2r আর r = a/2, এটা করে দিলেই তোমার হয়ে যাচ্ছে। এবার দেখো এটা হচ্ছে সরল একক কোষের আমরা 52% আর ফাঁকা স্থান পেলাম 48%, ব্যাকিং দক্ষতা 52%, ফাঁকা স্থান 48%। এরপর আমরা করব, দেখো আমরা পৃষ্ঠকেন্দ্রিক একক কোষে করবো, পৃষ্ঠকেন্দ্রিক, তারপর দেহকেন্দ্রিক করব। তো পৃষ্ঠকেন্দ্রিক একক কোষে এখানেই আমি দেখিয়ে দিচ্ছি। তো এইটা তো এরকমই হচ্ছে, কণা দ্বারা অধিকৃত আয়তন একক কোষের মোট আয়তন ইন্টু 100, মানে এই টোটাল টার্মটাকে 100 দিয়ে গুণ করা।
তাহলে দেখো পৃষ্ঠকেন্দ্রিক একক কোষে কণার সংখ্যা কত? 4। এটা পৃষ্ঠকেন্দ্রিক একক কোষে কণার সংখ্যা হচ্ছে 4, এবং এখানে যে ঘনকটা আছে সেটা হচ্ছে একই হবে 4/3 পাই আর কিউ। তো এখানে দেখো, এখানে আমি সরল একক কোষে আমি করেছিলাম 1 দিয়ে গুণ করেছিলাম এই গোলকের মোট আয়তনটাকে। এখানে পৃষ্ঠকেন্দ্রিক একক কোষে যেহেতু 4টে কণার সংখ্যা, সুতরাং 4 দিয়ে গুণ করলাম, 4 × 4/3 পাই আর কিউ। এবার এখানে যে আমাদের নিচের দিকে যেটা আছে দেখো, যেটা একক কোষের মোট আয়তন, একক কোষের মোট আয়তনটাকে আমি এ কিউ ধরছি, এ কিউ। এবার তোমাকে বার করতে হবে যে এ এর সঙ্গে আর এর রিলেশনটা কি। এবার দেখো পৃষ্ঠকেন্দ্রিক যে একক কোষ, সেটাতে আমি এখানে কিন্তু আমি এইটাকে, এই যে ধরো এখানে এই যে আমি দেখো একটা চতুর্ভুজ পাচ্ছি, এই একটা চতুর্ভুজ পাচ্ছি, খুব ভালো করে খেয়াল করে চতুর্ভুজটা পাচ্ছি। এই চতুর্ভুজটাতে আমি একটা চতুর্ভুজটার নাম দিয়ে দিচ্ছি এ, বি, সি এবং ডি। এই চতুর্ভুজটা পাচ্ছি। এই চতুর্ভুজটাতে আমি এখানে একটা কর্ণ এঁকে দিচ্ছি, কর্ণ আঁকলাম। তো দেখো এই যে এ কণাটাতে এই যে চতুর্ভুজের কর্ণ, এবার এই চতুর্ভুজের কর্ণ, এটাকে এর মানে চতুর্ভুজের কর্ণের ফর্মুলাটা কি? ওই কর্ণ ইজ ইকুয়াল টু √2a, এটা হচ্ছে চতুর্ভুজের কর্ণ। মানে এখানে যদি এটা চতুর্ভুজটায়, মানে এটা যদি চতুর্ভুজে এই লেন্থগুলো যদি এ হয়, তাহলে চতুর্ভুজের এই কর্ণটার ফর্মুলাটা কী হবে? √2a। এটা তোমরা জানো, সবাই অঙ্কতে করেছো। এবার দেখো এই কর্ণটা যেটা আঁকলাম, এই কর্ণটার মধ্যে কতগুলো কণা আছে, এবং এখানে কতগুলো কণা আছে, এবং তার কতগুলো এখানে মানে ব্যাসার্ধ লুকিয়ে আছে কণার। তো দেখো এইখানে একটা কণা আছে, এখানে একটা কণা আছে, এইখানে পৃষ্ঠকেন্দ্রিকে কিন্তু পৃষ্ঠকেন্দ্রে একটা পৃষ্ঠে কিন্তু কণা থাকে। এখানে পৃষ্ঠ কণাটা আমি এরকমভাবে আঁকলাম, আর এই দিকে একটা কণা আছে, এখানে আমি কিন্তু এরকমভাবে আঁকলাম। তা দেখো এখানে কতগুলো, এই যে 3টে কণা আঁকলাম পৃষ্ঠকেন্দ্রিকে, এখানে এই পৃষ্ঠকেন্দ্রিকে কতগুলো ব্যাসার্ধ লুকিয়ে আছে এই কণাগুলোর। এখানে দেখো, এখানে একটা, এখানে একটা, দুটো, এখানে একটা, 3টে, আর এখানে একটা 4টে। সুতরাং চতুর্ভুজের কর্ণ যেটা √2a হয়েছে, √2a ইজ ইকুয়াল টু আমি কিন্তু করতে পারি 4r, যেহেতু 4টে এখানে কিন্তু লুকিয়ে আছে। তোমরা আলাদাভাবে চিত্রটা আঁকবে। √2a ইজ ইকুয়াল টু 4। এই চতুর্ভুজের ABCD যে চতুর্ভুজ, এই চতুর্ভুজের কর্ণটাকে √2a করছে, এখানে যেখানে এ হচ্ছে এখানে তোমার হচ্ছে এজ লেন্থ। এই √2 এর মধ্যে তোমার কণাগুলো, এখানে পৃষ্ঠকেন্দ্রিকে মাঝখানে একটা কণা থাকে, এখানে একটা প্রান্ততে কণা আছে, এই কণাগুলোর কতগুলো ব্যাসার্ধ লুকিয়ে আছে? 4টে। তাহলে √2a ইজ ইকুয়াল টু 4r। তাহলে r ইজ ইকুয়াল টু কী হবে? r ইজ ইকুয়াল টু √2a/4। এই ফর্মুলাটা তোমাদের কিন্তু খেয়াল রাখতে হবে, √2a ইজ ইকুয়াল টু 4। তাহলে এবার তুমি এখানে এই r এর জায়গায় √2a/4টা বসিয়ে দাও, তাহলেই হবে। r এর জায়গায় 4 × 4/3 পাই, r এর জায়গায় √2a/4, এটার কিউব করো আর নিচে a কিউব করো। এবার জাস্ট তুমি এটাকে ক্যালকুলেশন করবে, এবং ক্যালকুলেশন করে এটাতে যে তুমি মান পাবে সেটা হচ্ছে 0.74। আর যদি পার্সেন্টেজ করো, প্যাকিং ফ্র্যাকশান, তাহলে 100 দিয়ে গুণ করে দেবে, এবং এখানে আসবে 74%। বুঝতে পারলে? 74% আসছে এটার প্যাকিং দক্ষতা। এবং এটার ক্ষেত্রে ভয়েড বা ফাঁকা স্থান কত? ভয়েড বা ফাঁকা স্থান হচ্ছে 100 থেকে 74টা বাদ দেবে। 100 থেকে 74টা বাদ দিলে কত হবে? হচ্ছে 26%। সুতরাং ফাঁকা স্থান হচ্ছে 26%। এটা তুমি ভালো করে করো, ফাঁকা স্থান হচ্ছে 26%। তো আমরা দেখো, আমরা এই পৃষ্ঠকেন্দ্রিক একক কোষটা আমরা করে ফেললাম। পৃষ্ঠকেন্দ্রিক একক কোষটা আমরা কমপ্লিট করেছি। খুব ভালো করে এটা করবে। এবার দেখো আমরা যেটা করব সেটা হচ্ছে দেহকেন্দ্রিক ঘনকাকার একক কোষ। এটা আমরা করব দেহকেন্দ্রিক ঘনকাকার একক কোষ। যদি আমরা দেহকেন্দ্রিক একক কোষটা করতে চাই, তাহলে দেহকেন্দ্রিক একক কোষের প্যাকিং দক্ষতা যদি বার করতে, তাহলে কীভাবে হবে দেখো, আমি তোমাদের এঁকে দেখাচ্ছি। দেহকেন্দ্রিক একক কোষটা আমি আঁকছি। দেহকেন্দ্রিক একক কোষে মূলত এইরকম জিনিসটা হয়। তো দেহকেন্দ্রিক একক কোষটা আমি তোমাদের এঁকে দেখাচ্ছি। তো দেখো এখানে দেহকেন্দ্রিক একক কোষটায় কীভাবে তোমরা বার করবে। তো দেহকেন্দ্রিক একক কোষে এই বডিতে একটা তোমার কণা থাকে। এই বডিতে কণার সঙ্গে তুমি এইটাকে কিন্তু এরকমভাবে তুমি এটাকে করবে, যোগ করবে। এটাকে এখানে একটা
তুমি কিন্তু একটা ত্রিভুজ পাচ্ছ। এই দেখো এখান থেকে তুমি এটাকে যোগ করবে এবং এরকমভাবে আসবে, এরকমভাবে এসে তুমি এই দিকে কিন্তু একটা যোগ করবে, তাহলে তুমি একটা ত্রিভুজ পাচ্ছ। এই ত্রিভুজটাতে তুমি নাম দাও এখানে একক কোষটাতে ABC, এই ত্রিভুজটার নাম দিচ্ছ ABC। ঠিক আছে, এবার দেখো এখানে আমরা যেটা আগে করেছি যে এটা তো দেহকেন্দ্রিক করছি আমরা, তো দেহকেন্দ্রিক এই যে একক কোষটা আমরা করছি এটার ক্ষেত্রে আমরা প্যাকিং দক্ষতা বার করছি। দেহকেন্দ্রিকের ক্ষেত্রে কণা দ্বারা অধিকৃত আয়তন, কণা এখানে দেহকেন্দ্রিক কণা কটা, দেহকেন্দ্রিক কণা হচ্ছে দুটো, তাহলে 2 ইন্টু উপরের পোর্শনটা 4/3 পাই আর কিউ, এটা তো গোলক হিসাবে এটাই হবে। আর নিচে কি, নিচে হচ্ছে এ কিউ, এইটা যেমন নিচে সর্বদাই একক কোষের মোট আয়তন এ কিউ যেমন হয় তেমন। এবার এই আর এর সঙ্গে এর রিলেশন করতে হবে। তুমি দেখো এখানে যে একটা তুমি ত্রিভুজ পেয়েছো, তুমি এটাকে যোগ করেছো, এখানে যে এবিসি ত্রিভুজ তুমি পেয়েছো, সেই এবিসি ত্রিভুজের তুমি এসি হচ্ছে অতিভুজ, মানে এসি স্কোয়ার ইজ ইকুয়াল টু ভূমি স্কোয়ার এবি, আর এখানে লম্ব স্কোয়ার সেটা হচ্ছে বিসি, এটা তুমি পাচ্ছ। এবার দেখো যে এই এসির মধ্যে তোমার কিন্তু কটা আর আছে সেটা আমি বার করব পরে। দেখো এখানে ক্যালকুলেশনটা করে নিই। এবি মানে কি, দেখো এবি মানে হচ্ছে এইটা কি একটা এজ লেন্থটা আমি কি ধরেছি, এ ধরেছি এজ লেন্থটা, তাহলে এবি মানে আমি করছি কিন্তু এ স্কোয়ার। আর বিসি, এই দেখো এই বিসিটা হচ্ছে, দেখো এই যে তুমি একটা চতুর্ভুজ দেখতে পাচ্ছ কি, এইখানে এই জায়গাটা চতুর্ভুজ পাচ্ছ, এই চতুর্ভুজ যেটা পাচ্ছ, এই চতুর্ভুজের কর্ণটা হচ্ছে বিসি, তাহলে চতুর্ভুজের কর্ণ বিসি মানে কি, চতুর্ভুজের কর্ণ হচ্ছে √2, এই বাহুগুলো যদি এ হয়, প্রত্যেকটা যেহেতু ঘনকাকার একক কোষ প্রত্যেকটা বাহু হচ্ছে এ, তাহলে এই বিসির মানটা কি হবে √2 এ তার স্কোয়ার, √2 এ তার স্কোয়ার, কারণ এখানে চতুর্ভুজের কর্ণের ফর্মুলা হচ্ছে √2 এ। তাহলে দেখো এখানে আমরা এটা হচ্ছে এ স্কোয়ার, সরি এখানে এ স্কোয়ার হবে, তাহলে এখানে কি দাঁড়াচ্ছে, তাহলে এসির মানটা আমি পাচ্ছি 3a স্কোয়ার, এসি স্কোয়ারের মানটা পাচ্ছি 3a স্কোয়ার, এটা পাচ্ছি। এবার দেখো এসির মধ্যে কটা আর লুকিয়ে আছে, এটা একটু 3 ডাইমেনশন স্পেস। দেখো এখানে একটা কণা আছে আগেরটার মতো, এখানে একটা কণা আছে সেটা এইরকম আছে, আর এখানেও একটা কণা আছে সেটা এইরকম আছে। তাহলে তুমি দেখো এসির মধ্যে এই কণাগুলোর কটা ব্যাসার্ধ লুকিয়ে আছে, দেখো এইখানে একটা দুটো, এখানে একটা তিনটে, আর এখানে একটা চারটে, তাহলে চারটে ব্যাসার্ধ লুকিয়ে আছে। তাহলে এসি স্কোয়ার মানে আমরা করতে পারি যে এসি মানে 4r এর স্কোয়ার, এসি মানে 4r স্কোয়ার, এটা করতে পারি। আর 4r স্কোয়ার ইজুকাল টু 3a স্কোয়ার, এটা আমরা করতে পারি। তাহলে আমরা এটাকে বলতে পারি যে এটাকে আমরা এরকমভাবে করতে পারি, বলতে পারি যে 4r ইজুকাল টু √3a, এটা বলতে পারি। তাহলে r ইজুকাল টু √3a/4, r ইজুকাল টু √3a/4, এই ফর্মুলাটা এলো, আর √3a/4। এবার তুমি এই r এর জায়গায় √3a/4টা বসিয়ে দাও, তাহলেই হয়ে যাবে। r এর জায়গায় যদি √3a/4 বসো তাহলে কী হবে, 2 × 4/3 পাই √3a/4 এটার হোল কিউব বাই এ কিউব, ব্যাস। তুমি এটাকে যদি তুমি ক্যালকুলেশন করো, এই ক্যালকুলেশনে তুমি পাবে 0.68, বা তুমি এখানে পাবে 60, তুমি যদি 100 দিয়ে গুণ করো তাহলে হচ্ছে 68%। অর্থাৎ এখানে আমরা এটা দেখে নিচ্ছি যে এটা হচ্ছে দেহকেন্দ্রিকের যে প্যাকিং দক্ষতা সেটা হচ্ছে 68%, এবং ভয়েড কত, ফাঁকা স্থান কত, ফাঁকা স্থান হচ্ছে 100 থেকে এই 68টা বিয়োগ দেবে, অর্থাৎ এখানে যাবে 32%, এটা হচ্ছে ফাঁকা স্থান। সুতরাং এই যে তিনটে আমি একক কোষ করলাম, এই একক কোষটা কিন্তু তোমাদের খুব ভালো করে করতে হবে। একক কোষের মানে পুরো জায়গাটা কি এবং সম্পর্কটা কি, এটা ব্যাসার্ধ এবং ব্যাসার্ধ এবং একক কোষের যে এজ লেন্থ, এই এজ লেন্থের সম্পর্কটা কি, এটা খুব ভালো করে করতে হবে, খুব ভালো করে এটা করবে। এই তিনটে একক কোষের যে আমি প্যাকিং ফ্র্যাকশনটা যেগুলো দেখালাম বা প্যাকিং এফিসিয়েন্সিটা দেখালাম, এবার একটা ছকের মাধ্যমে এখানে আছে। তো সরলের ক্ষেত্রে দেখো আমি বার করেছি, সরলের ক্ষেত্রে আমি বার করেছি যে 52.4%, মানে প্রায় 52%-এর কাছাকাছি, 52.4%, ওটা 52.4% দাঁড়াবে। আর
52%-এর কাছাকাছি আমি বার করেছিলাম। তারপরে দেখো দেহকেন্দ্রিকে হচ্ছে 68% এবং পৃষ্ঠকেন্দ্রিকে হচ্ছে 74%। তো এরকমভাবে আর ফাঁকা স্থান ঠিক বিপরীতগুলো হচ্ছে। এবং এখানে দেখো আরও এর মধ্যে সম্পর্ক, তাহলে দেখো আমি এরকমভাবে সম্পর্কটাকে যদি এরকমভাবে না মনে রাখো, তুমি যদি এরকম মনে রাখতে পারো তাহলেও তোমার কিন্তু এখানে হবে যে এ ইজ ইকুয়াল টু 2r, এটা √2a, এখানে দেহকেন্দ্রিক হচ্ছে √3a ইজ ইকুয়াল টু 4r, আর এখানে যদি তুমি পৃষ্ঠকেন্দ্রিক করো তাহলে √2a ইজ ইকুয়াল টু 4r। এই ফর্মুলাটাও তুমি মনে রাখতে পারো, এইটাই মনে বেটার হবে যে এই ফর্মুলাটা মনে রাখলে। তো এই ফর্মুলা দিয়েই এবার কিছু অঙ্ক আছে, সেই অঙ্কতে তোমরা করবে। এখানে একদম সিম্পল অঙ্ক। দেখো আমি এখানে একটা অঙ্ক ধরছি যে ক্রোমিয়াম ধাতু দেহকেন্দ্রিক ঘনকাকারে কেলাস গঠন করে। যদি ক্রোমিয়াম পরমাণুর ব্যাসার্ধ 125 পিকোমিটার হয় তবে ক্রোমিয়ামের কেলাসে একক কোষে কিনারা দৈর্ঘ্য কত। দেখো আমি এখানে বলেছি যে কি, এখানে হচ্ছে ক্রোমিয়াম ধাতু দেহকেন্দ্রিক, দেহকেন্দ্রিকের সম্পর্কটা কি, দেহকেন্দ্রিক যদি হয় সম্পর্কটা হচ্ছে √3a ইজ ইকুয়াল টু 4r। এটা হচ্ছে দেহকেন্দ্রিকের সম্পর্ক, মানে এজ লেন্থ এবং ব্যাসার্ধের সম্পর্ক। এই সম্পর্কটা থেকে কিন্তু প্রশ্ন করবে। সুতরাং এই ব্যাসার্ধে এর মধ্যে সম্পর্কটা তোমাকে খুব ভালো করে দেখে নিতে হবে। কি বলেছে দেখো, যে ক্রোমিয়াম পরমাণুর ব্যাসার্ধ 125 পিকোমিটার হলে ক্রোমিয়ামের একক কোষে কিনারা দৈর্ঘ্য কত। তাহলে দেখো এখানে এই আর এর মানটা বলেছে 125 পিকোমিটার, তাহলে এখানে আমি এ এর মানটা কত চেয়েছে, এ ইজ ইকুয়াল টু 4r বাই √3। আর আর এর মানটা 125 পিকোমিটার, 4 ইন্টু 125 বাই √3। এবার এখানে তুমি এই মানটা বার করবে, মানটা বার করে ক্যালকুলেশন করে যে মানটা আছে দেখো 288.67 পিকোমিটার। সুতরাং এরকমভাবেই তোমাকে এটা করতে হবে, খুব সোজা, কিছু অসুবিধা নেই, বাদ বাকি এগুলো সব করবে। এর পরের এপিসোডে আমি কেলাসের ঘনত্ব নির্ণয় সংক্রান্ত অঙ্ক করব, কেলাসের ঘনত্ব নির্ণয় এবং কেলাসের ঘনত্ব কীভাবে নির্ণয় করা সেটা করতে পারবে। দেখো এখানে যে প্রশ্নগুলো দিয়েছি প্রশ্নগুলো তোমরা সবাই পারবে। যে দেখা হচ্ছে সরল ঘনকাকার একক কোষের প্যাকিং দক্ষতা 52.4%, ওটা করবে ভালো করে। দেখা হচ্ছে দেহকেন্দ্রিক ঘনকাকার একক কোষের মোট আয়তন 32% অনধিকৃত থাকে, একই জিনিস। তো এইগুলো ভালো করে তোমরা করবে। এবার দেখো এখানে বলেছে সরল দেহকেন্দ্রিক ও পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার একক কোষের গঠনকারী কণার ব্যাসার্ধ যথাক্রমে R1, R2, R3 এবং ওই একক কোষগুলির প্রতিটির কিনারা দৈর্ঘ্য যদি এ হয় তাহলে R1, R2 এবং R3 অনুপাত নির্ণয় করো। দেখো সরল দেহ এবং পৃষ্ঠ, দেখো সরলের ক্ষেত্রে আমি পেয়েছিলাম আর ইজ ইকুয়াল টু ব্যাসার্ধ ইজ ইকুয়াল, মানে আমি যদি এরকম করি সরলের ক্ষেত্রে এ ইজ ইকুয়াল টু 2r, এই সম্পর্কটা এরকমভাবে তুমি এটা করবে, সরল ইজ ইকুয়াল টু এ ইজ ইকুয়াল টু 2r। সরল দেহকেন্দ্রিকে কী পেয়েছিলাম, দেহকেন্দ্রিকে √3a ইজ ইকুয়াল টু 4r। আর পৃষ্ঠকেন্দ্রিকে কী পেয়েছিলাম, পৃষ্ঠকেন্দ্রিকে √2a ইজ ইকুয়াল টু 4r। এই সম্পর্কটা কিন্তু ভালো করে করতে হবে। এবার দেখো কি বলেছে এখানে, যে এখানে সরল দেহ কণার ব্যাসার্ধ যথাক্রমে R1, R2 এবং R3, সরল দেহ এবং পৃষ্ঠ, তার মানে এই যে আরগুলো, এই আরগুলোকে আমি, এইটা হচ্ছে R1 সরলে, আর দেহকেন্দ্রিকে হচ্ছে এটা হচ্ছে R2, আর পৃষ্ঠকেন্দ্রিকে হচ্ছে এটা হচ্ছে R3, এটা হয়েছে। তাহলে প্রতিটি কিনারা দৈর্ঘ্য এ হলে R1, R2 এবং R3 অনুপাত নির্ণয় করতে বলেছে। তাহলে কোনো অসুবিধা নেই। দেখো এখানে R1 ইজ ইকুয়াল টু আমি a/2 করে নিচ্ছি, R2 ইজ ইকুয়াল টু √3a/4 করে নিচ্ছি, R3 ইজ ইকুয়াল টু √2a/4 করে নিচ্ছি। মানে এটাকে ক্যালকুলেশন করে এবার তুমি R1 ইজ টু R2 ইজ টু R3 করো, a/2 ইজ টু √3a/4 ইজ টু √2a/4, ব্যাস করো, কোনো অসুবিধা নেই। এখানে প্রত্যেকটাতে এ কেটে দাও, এ কেটে গেল, এখানে কি আসছে 1/2 ইজ টু √3a/4 ইজ টু √2/4। এবার 2 দিয়ে গুণ করে দাও প্রত্যেকটাকে, 4 দিয়ে গুণ করে দাও, তাহলে এখানে কি আসছে 4 যদি দিয়ে গুণ করো তাহলে এখানে 2 ইজ টু √3 ইজ টু √2। ব্যাস এই হচ্ছে তোমার। দেখো এখানে যে অঙ্কটা চেয়েছে যে R1, R2, R3 অনুপাত নির্ণয় করো, তাহলে R1, R2 অনুপাত হচ্ছে 2 ইজ টু √3 ইজ টু √2, এই হচ্ছে অনুপাত নির্ণয়। খুব ভালো করে এই জায়গাটা করবে, খুব ইম্পর্টেন্ট জিনিসটা আমি পড়ালাম। তোমরা খালি দেখলে হবে না, তোমরা নিজের মতো করে কিন্তু একটা প্র্যাকটিস করবে।
এখান থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসবেই। তোমাদের আমি যে মূল চ্যাপ্টারটা করিয়েছিলাম সেখানে এগুলো ডিটেলসে বলেছি। এইটা রিভিশন হচ্ছে, রিভিশনে একটু কম করে বলছি। এরপরে আমরা কিন্তু কোশ্চেন আনসার আলোচনা করব। রিভিশনটা করে নিচ্ছি এবং একটা কোশ্চেন ব্যাংক ধরে 20-25টা প্রশ্ন আমরা কিন্তু আলোচনা করব, তখন কিন্তু সেটা ভালো হবে। আর একটা দুটো এপিসোডই এই চ্যাপ্টারটা গোটাটাই কিন্তু শেষ করে দিতে পারবো। সুতরাং এটা খুব ভালো করে তোমরা করবে। আজকে এই পর্যন্ত, এরপর নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো। ততক্ষণ তোমরা এটাকে দেখতে দেখো। যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ভিডিওগুলোকে সবার কাছে শেয়ার করবে। ধন্যবাদ, তোমরা সবাই ভালো থেকো।